মতো করে সরকার তৈরি করতে চান, সরকারকে তাদের মতো করে চালাতে চান, সবকিছুই তারা চান। ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি, আমাদের এটা রাখা দরকারও আছে। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই, এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন, সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন। কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে, ভালো থাকতেই হবে, ভালো থাকা ছাড়া উপায় নেই, খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন। আমাদের দেশে অনেকে এটাকে ক্ষুব্ধও হয়েছেন। আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে, সারাক্ষণ সবসময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে মনে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন চাইছে না, রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা পড়েন সেটা পরিকল্পিতভাবেই কন্টিনিউ করবে, তাদের যে এজেন্ডা আছে। খেয়াল করি, প্রথমটা হচ্ছে বিবিসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটার হেডলাইন এরকম করেছে, আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন, তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র, সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সমালোচনা করেছিলেন। তাতে মনে হয় যে পুরোনো কথাগুলো যখন একই ইন্টেন্সিটিতে একইভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে তারা আসলে খুব বেশি কগনিজেন্সে নিচ্ছে না। বিবিসির ইন্টারপ্রিটেশনটাও তাই। ভারত 3-4টা বক্তব্য থেকে কি বলছে শুক্রবার ব্রিফিংয়ে আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। তিনি জানান, গত বছরের 6 আগস্ট থেকে এ বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপরে সে দেশে যে 2374টি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র 1254টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে 98% হামলাই রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি, বাকি বিরাট একটা অংশ নেইনি। তাদের এই যে সংখ্যার কথা বলছে এটা কোত্থেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না, ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি। তারপর তিনি বলছেন, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় উপস্থাপনা রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তীকালীন সরকারের, সে কথা আমরা বারবার বলে এসেছি। এই ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতা সব ঘটনাতে এই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে, এটাই আমরা প্রত্যাশা করব। ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি, আমরাও করি। এটা ভারতকে দেখতে হবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই দেশের হিন্দু সম্প্রদায়, এই দেশের এই রাষ্ট্রের নাগরিক, আমাদের ভাই বোন, তাদের অধিকারের পক্ষে আছি এবং তাদের অধিকারের পক্ষে, তাদের অধিকার রক্ষার পক্ষে, তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়িয়েছেও। যখন এদেশে কোনো সরকার ছিল না তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন। ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইসকনের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায়, তারা করেছিলেন হিন্দু সম্মেলনে ইসকনের লোকজন। ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি। অবিশ্বাস্য সহনশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন। সুতরাং ওনাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে, তারা হিন্দু হিসাবে আনে, এই ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট। এরপর কারো যদি বিচার না হয়, তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয়, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে, তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু তাদের দিক থেকে এটা কমিউনাল হামলা, মানে তারা হিন্দু বলেই হামলার শিকার হচ্ছেন, এই ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভটা, ডিসইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আমরা যোগ করবো, এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, 2000 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। তাদেরকে নিয়ে অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই, খুব স্বাভাবিক, কারণ হাসিনা তাদের হয়ে এই কাজগুলো করেছেন। যাই হোক, এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের নাক গলানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেষ্টা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন। তারা নাক গলাবেন, আসলে গলাবেন, কারণ আমি বহুদিন বলেছি
ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোনো একদিন ওরা গ্লোবাল হাব হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে। এটা নিয়ে তাদের মারাত্মক ভূ রাজনৈতিক পরিকল্পনা আছে, যেটা ব্রুইং। 1-2 দশক পর এই ঘটনা হবে। আমি আবারও একটু এখানে যোগ করে রাখি, আমি বিস্তারিত কথা বলেছি। পুতিন যেমন দুনিয়ার সব রাশিয়ান ভাষাভাষী মানুষের কাস্টোডিয়ান, যেখানে যে দেশেই এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারেন, যেটা জর্জিয়াতে করেছেন, যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে, যেটা মলদোভাতে করার সম্ভাবনা আছে, ঠিক একই কাজ ভারত করছে। তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন, সেখানে বলছে, এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত মন্তব্য করছে। অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে, তার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, একদম ক্লিয়ার। নির্বাচনের কথা বলছে এবং অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচনের কথা বলছে, যেগুলো ভারত হাসিনার সময় বলে নাই। আমাদের এগুলো শোনা আছে, জানা আছে খুব ভালোভাবে। এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার, যেটা এই মুহূর্তে হচ্ছে না। ভারত বলছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে এইসব করতে হবে। বাহ, ভালোই। সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন। গঙ্গা চুক্তি, তারপরে উন্নয়ন বিষয়ক যে দ্বিপাক্ষিক দুটো বৈঠক হয়েছে, সেগুলোকে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে। মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে বেরিয়ে আসার কোনো ইঙ্গিত কিনা কেউ কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। ভারত এটাকে নাকচ করেছে, ক্লিয়ারলি নাকচ করা মানে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই, সুতরাং এটা একেবারেই এক ধরনের রুটিন। আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না, সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণেই উন্নয়ন প্রকল্প থমকে আছে, মানে হচ্ছে ফালতু কথা হয় না। আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি, আলোচনা করেছি। সম্ভবত লাইন অফ ক্রেডিট ছিল 8 বিলিয়ন বা 9 বিলিয়ন ডলারের, তার মধ্যে $1 বিলিয়ন গত এই শেখ হাসিনা তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন, 1 বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি, এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প। সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা নেয়, মানে ও পরশক্তি হওয়ার খোয়াব দেখে, কিন্তু তার মনটা তার আশপাশেও না। এগুলো ঋণ, এগুলো কোনোটা গ্র্যান্ট না, খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট। প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয়, সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে। ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না, সেটাও তিনি বলছেন। তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন, মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছেন, কিন্তু আমাদের যে প্রচুর ভিসা, একসময় মানুষ ঘুরতে যেতেন, মানুষ শপিং এ যেতেন, এগুলো আসলে খুব সহজ হবে, এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সহসা ভিসা হচ্ছে না। ভারত তার নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা চালিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে এই, ভারত আসলে এই মেসেজ দিতে চায় যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো হবে না। সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে, কাদের সাথে হতে পারে, সেটার একটা ইন্ডিকেশন আছে। আমরা ভারতের সেনাপ্রধান আবার কথা বলেছে সেই জায়গায়। এখানে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি, ভারতে বসে শেখ হাসিনার উস্কানি নিয়ে, সেটা নিয়ে এই ব্রিফিং এ কথা হয়নি, উনি এড়িয়ে গেছেন। কিন্তু ভারতের লোকজন এখানে প্রথম আলো, বিবিসি যেটা করেছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজনের সাথে কথা বলেছেন, সেখান থেকে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ যেটা ইন্ডিকেট করছে, তারা এগুলো খতিয়ে দেখছেন, খতিয়ে দেখে করবেন টরবেন, মানে তারা এটাকেও পাত্তা দিচ্ছেন, আমরা এভাবে বলবো। দ্বিতীয় যে খবরটার কথা বলবো, একটা খুবই রিটরিক্যাল কথাবার্তা এসছে। বাংলাদেশের সময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত, এই ধরনের একটা কথা রাজনাথ সিং বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী, তিনি প্রতিবেশী সবার সাথে ভালো চায়, বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে ভালো রাখতে চায়, একদম খুবই দায়সারা টাইপের একটা কথা উনি বলেছেন। কিন্তু ভারতের সেনা প্রধানের যে বক্তব্য, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আবারও তিনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বদলাবে না, বদলাবে কিনা সেটা তিনি জানিয়েছেন। ওনার বক্তব্যটা এরকম, বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলছেন সব সম্পর্ক
মোটামুটি ভালো আছে, বলছেন সেনা সেনা সম্পর্ক খুবই শক্তিশালী, নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়াচ্ছে, তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে। এবং বাংলাদেশকে ইনফ্যাক্ট উনি ব্লেম করছেন একটা জায়গায়। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্তরে সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের চিন্তা হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগ। একদম খুব ক্লিয়ারলি তিনি বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এমনিতেই লাগবে, এন্ড ইন্ডিয়া উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক করেছেন, সেটা তো হতে পারে না। আমরা প্রত্যেকটা দেশ যার যার সাথে আমার বেনিফিট আছে সেটা আমরা করবো, কিন্তু যেটা হয়েছে এখন ভারত যেহেতু বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করে দূরে সরে রাখতে চাইছে, পাকিস্তান তার সম্পর্ক এবং এনগেজমেন্ট, শুধু পাকিস্তান না, চায়না এনগেজমেন্ট অনেক বাড়াতে চাইছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য, উনি কিন্তু এখন প্রচুর কথা বলছেন বাংলাদেশ ইস্যুতে। ভারতের এটা একটা কৌশল আমি মনে করি যে রীতির বিরুদ্ধে গিয়ে, রীতির বাইরে গিয়ে সেনাপ্রধানকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ানো, মানে গুরুত্ব দেয়া। তারা বাংলাদেশে পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দারা আছে, ভারতের চিকেন নেকের কাছে গেছে, সেনাপ্রধান এই ধরনের, ভারতের সেনাপ্রধান এই ধরনের কথা বলেছেন, এবং একই সাথে নির্বাচিত সরকারের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের, এই আলাপ তিনি কিছুদিন আগেও করেছেন। এগুলো সবকিছু আমরা যদি একত্র করে, এটাও ডক্টর ইউনূসের উপরে তীব্র চাপ দেওয়ার মতোই যে মানে তোমার সাথে আমাদের আর ভালো কোনো সম্পর্ক এবং এনগেজমেন্ট হবে না, এই বার্তা দিয়ে দেয়া। এই সব কিছু কখন ঘটছে? যখন আমাদের প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে খুবই লিবারাল, খুবই আশাপ্রদ ধরনের একটা আশাবাদ দেখিয়েছেন, খুবই লিবারেল আশাবাদ, মানে এতটা আশাবাদ দেখানোর কথা ছিল না, যেটাকে আমরা কূটনৈতিক ভাষায় এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছি যে তিনি ডিএসকালেট করতে চেয়েছেন। কিন্তু ভারত এই বার্তা আসলে দিয়ে দিল জাস্ট তার এই ইন্টারভিউর দু একদিনের মধ্যেই, যে তারা আসলে বাংলাদেশের সাথে, অন্তত এই সরকারের সাথে, তাদের ভাষ্য মতে আসলে এই সরকারের সাথেও না, বাংলাদেশের কোনো সরকারের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, যদি না তারা প্রায় শেখ হাসিনা না হয়ে ওঠে। বাংলাদেশ একটা নির্বাচিত সরকার, সেটা যদি বিএনপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়, শেখ হাসিনা দূরে থাকুক, 50% শেখ হাসিনা, 40% শেখ হাসিনা, 30% শেখ হাসিনা হওয়া সম্ভব না। ফলে আমাদের কারোর সাথে, কোন সরকারের সাথে এটা সম্ভব কিনা আমি জানি না, মানে ইভেন বিএনপির মতো দল বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে, সে যদি ভারতের সাথে শেখ হাসিনার অর্ধেক বা কোয়ার্টার হয়েও সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে, এবং সে যদি নির্বাচনটাকে ম্যানিপুলেট করতে না চায়, সে কিন্তু নির্বাচিত হবে না। সুতরাং আমরা ভারতের সাথে দীর্ঘমেয়াদে একটা খারাপ ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি, এবং বলা বাহুল্য এটা তাদের দায় পুরোপুরি। 15 বছর এই দেশটাকে, গণতন্ত্রকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, সবকিছুকে, আমাদের জীবনকে ধ্বংস করার পরও ভারতের মতো এই দানব রাষ্ট্রটার এখনো বোধোদয় হয়নি। এখনো সে একই রকম আচরণ চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আমরা অন্তত একটা জায়গায় আমি আশা করি, এই সরকার তো বটে, ভবিষ্যতে যে সরকার আসবে তার প্রতিও আমাদের এই তীব্র চাপ জারি থাকতে হবে। কোনোভাবেই ভারতের সামনে মাথা নত করা যাবে না। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় সমালোচনা বহু জায়গায় থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তিনি আমাদের আত্মমর্যাদার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছেন, সেই বেঞ্চমার্ক আসলে অনাগত সব সরকারকে ফলো করতে হবে। আদারওয়াইজ তারা নির্বাচনে হেরে যাবার ঝুঁকি তাদেরকে নিতেই হবে। আমরা এই জায়গাটার ব্যাপারে খুবই ভিজিল্যান্ট থাকব। খানিকটা বিরতি ছিল কিছুদিনের, আবারও শুরু হলো ইসলামের নামে মব তৈরি করা এবং ভয়ঙ্কর সব ঘটনা ঘটানো। ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রবণতা ক্রমাগত কন্টিনিউ করেছে, এবং আমি বহুদিন বলেছি যে সরকারের নির্লিপ্ততার কারণে, এটা আমরা সবাই বুঝি, এটা ক্রমাগত বেড়ে গেছে। এবং আমার একটা হাইপোথেসিস ছিল এটা পরিকল্পিত, সরকার এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিতে চায় না, সে কারণেই এটা নেয়নি, এবং এখনও কম বেশি একই অবস্থা হয়েছে। গত দুদিনে 3টা ঘটনা ঘটেছে পরপর। একটা বিভৎস ঘটনা আছে, সেটায় পরে আসছি। প্রথম দুটো ঘটনা হচ্ছে সিলেটে একটা পর্যটক এলাকায়, মানে এটা ঠিক স্বীকৃত পর্যটন এলাকা নয়, ওখানে একটা নদী আছে, ওখান থেকে খুবই ঠান্ডা পানি আসে, পাথর থাকে, সেখানে পর্যটকরা যান এবং সেখানে বেহায়াপনার কথা বলে পর্যটকদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং আমাদের সামনে একটা ভিডিও এসছে, সেখানে একই ধরনের মুসল্লি ধরনের মানুষজন এসে তারা খুব কঠোরভাবে নিষেধ করছেন, এবং তারা রেফারেন্স দিচ্ছেন যে তারা এই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং মূলত আমরা এইভাবে স্বাভাবিকভাবে যাদেরকে বলি, ধর্ম পালনকারী মুসলিম এবং ইসলামের দোহাই দিয়ে তাদের এই কথাগুলো ছিল। দ্বিতীয় খবরটা হচ্ছে তাণ্ডব
নামে যে সিনেমা, যেন শাকিব খানের একটা সিনেমা চলছে, এই সিনেমাটা বন্ধ করা হয়েছে। এটা হলো কালিহাতিতে, টাঙ্গাইলের। ঘটনাটা হচ্ছে ওখানে সিনেমা হল নেই, ওখানে এই সিনেমাটা দেখানোর জন্য একটা অডিটোরিয়াম মতো তারা ভাড়া করেছেন, সেখানে বিশেষ ব্যবস্থাপনায় এই সিনেমাটা তারা দেখাবেন। এই সিনেমাটা ঢাকায়ও প্রচুর দর্শক দেখছেন সম্ভবত, সো তারা দেখাবেন, তাদের খুব স্বাভাবিকভাবেই একটা ব্যবসায়িক পরিকল্পনা ছিল। কিন্তু এই সিনেমা যে দেখানো যাবে না সেটারও একটা ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়। বেশ কিছু মানুষ, ধর্মীয় লেবাসের মানুষ, তারা এসে এই সিনেমা তো শুধু না, ইনফ্যাক্ট এই সিনেমা না, অনেকে শুধু তাণ্ডব প্রদর্শন নিয়ে সমস্যা তা না, তারা এখানে সিনেমাই দেখাতে দেবেন না কখনো, এই রকম স্পষ্ট আলাপ দিয়েছেন। এটা চলতে পারবে না কোনো দিনও না, তারা সেটা প্রতিহত করবেন, তাদের বক্তব্য আছে, অন ক্যামেরা তারা এই বক্তব্য দিচ্ছেন, কারা কারা দিচ্ছেন, কি বলছেন, সব কিছু খুব ক্লিয়ারলি ভিজিবল সেখানে। তৃতীয় যে মর্মান্তিক ঘটনাটা, সেটা হচ্ছে চারুকলা অনুষদের একজন ছাত্র শাকিল আহমেদ, যিনি সুইসাইড করেছেন। আমি সুইসাইডের খবর আসলে যেভাবে পত্রিকায় প্রেজেন্টেড হয় সেভাবে বলতে চাই না, এটা বলা ঠিক না। আমি এটা নিয়ে একসময় লেখালেখি করেছি, বলেছি, মানে আত্মহত্যার খবর আমরা এমনভাবে প্রেজেন্ট করতে পারি না যে আত্মহত্যার কোনো একটা ভ্যালিড কারণ আছে সেটাকে সামনে আনা। যে ঘটনাটা অল্প একটু করে বলা দরকার, যে তিনি একসময় কয়েক মাস আগে ধর্ম অবমাননাকর কোনো একটা মন্তব্য বা কমেন্ট করেছিলেন কোনো একটা স্টেটাসে, পরে তিনি সেটা ভুল বুঝে ডিলিটও করে ফেলেছিলেন। খুব সম্প্রতি সেটা তার পরিচিত কেউ একজন সামনে আনে, তার মানে ডিলিট করার আগে ওইটা স্ক্রিনশট কেউ তুলে রেখেছিল, এবং সেটার জেরে এই জায়গাটাই ইম্পর্ট্যান্ট, বেশ কিছু মানুষ তার বাড়িতে গিয়ে হাঙ্গামা করেছে, হুমকি দিয়েছে। এবং এই প্রেক্ষাপটে আবারও বলছি, কথাগুলো আসলে এভাবে বলা ঠিক না, কারণ মানে গেইন কোনো আত্মহত্যাকে জাস্টিফাই করা যায় না, এই আত্মহত্যাকে আসলে জাস্টিফাই কোনোভাবেই করা যাবে না। তার খুবই টাফ সিচুয়েশন হয়েছিল, কিন্তু কোনো আত্মহত্যা আসলে জায়েজ করা যায় না। যাই হোক, তার পরিবারের এই অবস্থা হয়েছে এবং তিনি পরে স্টেটাসগুলো পাওয়া যায়, আমি এগুলো পড়তে যাচ্ছি না। তিনি এই যে লজ্জা, এই যে ভীতি, এই সব কিছুকে নিয়ে তার ফ্যামিলি যে সংকটে পড়েছে, তার ভাষ্যমতে তার জেরে তিনি আর বেঁচে থাকাটাকে সঠিক বলে মনে করছেন না। তার মানে আবারও ওই ঘটনা ঘটল। তিনটা ঘটনা একটু অ্যানালাইজ করি আমরা। এভাবে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা জায়গায় ট্যুরিজম হচ্ছে এবং ওখানে যে মানুষজন গেছেন তারা বলার চেষ্টা করেছেন এখানে মাদক সেবন বা এরকম নানা রকম ঘটনা ঘটে যেগুলো বেআইনি কাজ, তাহলে বেআইনি কাজ ঠেকানোর জন্য এলাকাবাসীর কোনো প্রয়োজন নাই। ইনফ্যাক্ট পরবর্তীতে আমরা দেখেছি যে তারা যখন এখানে নিয়ে প্রশাসনে যে কাজ করতে গেছে সেখানে তারা বলেছেন তারা নাকি সেখানে দিনের দাওয়াত দিতে গেছেন, এবং তারা ওই অসামাজিক বা বেআইনি যে কাজ সেটা ঠেকাতে প্রশাসনের সাহায্য চেয়েছেন। ইনফ্যাক্ট সেটাই হওয়ার কথা ছিল, যদি এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তারা প্রশাসনের দৃষ্টিতে আনবেন সেটা, এবং সেই দৃষ্টিতে আনার পর যারা যারা অপরাধী যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেওয়া হবে, এভাবেই হওয়ার কথা ছিল। কিন্তু না, এইখানে তো এই গ্রুপটা একটু হ্যাডাম দেখানোর টেন্ডেন্সি এই সরকারের সময় বেড়েছে, তারা দেখাতে গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে সিনেমা দেখানো যাবে না কেন? এর আগে একবার নাটক বন্ধ করা হয়েছিল, নাটক করা যাবে না, এবং বহু ঘটনা ঘটেছে। বাউল গানের আসর বন্ধ করা হয়েছে, নাটক বন্ধ করা হয়েছে, প্রচুর হয়েছে। সিনেমা দেখানো যাবে না, এই সিনেমা বা কোনো সিনেমাই কখনো দেখানো যাবে না, মানে বাংলাদেশে সিনেমা হল করা যাবে না একটা এলাকায়, এই কথা বলা হচ্ছে। মানে নিশ্চয়ই মনে আছে আমাদের ফুটবল খেলা যাবে না, এরকম কথা বলেও বেশ কয়েক জায়গায় ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওগুলো যেহেতু তেমন কিছু করা হয়নি, তাই মানে কোনো জায়গায় এগুলো আবার করানো হয়েছে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে এই কাজটা করা হলো, যারা এই ব্যবসাটা করতে গেছেন পত্রিকায় পড়লাম তারা খুবই ক্ষতির সম্মুখীন হয়েছেন, কারণ তারা এই অডিটোরিয়াম ভাড়া করা, যারা সিনেমাটা আনবেন তার জন্য পে করা মিলে তারা অলরেডি যথেষ্ট পরিমাণ খরচ করে ফেলেছিলেন। কিন্তু প্রশ্ন ওইটাই, বাংলাদেশে কি সিনেমা দেখানো নিষিদ্ধ? বাংলাদেশে সিনেমাকে কেউ জোর করে দেখাতে দেব না বলতে পারে? এটা ভয়ঙ্কর বেআইনি কাজ, এই মব তৈরি করা। কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যে বললাম অন ক্যামেরা কথা বলছেন সবাই, কারো বিরুদ্ধে কিছু হয়েছে? হয়নি। একই কথা প্রযোজ্য, কেউ একজন যদি ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেন সেটার জন্য আবারও একই কথা, রাষ্ট্রীয় আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই প্রবণতা আগেও ছিল, মানে বেশ আগে, আমি এই সরকারের কথা বলছি না। মানে কেউ একজনকে নাস্তিক ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে যে কোনো কিছু করে ফেলা যায় আমাদের সমাজে,
এটা একটা স্টেটের লক্ষণ না। আমি আবারও বলছি, এটা স্টেটের লক্ষণ না, এটা একটা মগের মুল্লুকের লক্ষণ, যে আমার মনে হয়েছে কেউ একজন নাস্তিক, বা যদি সেটা হয়েও থাকেন, তাকে আমি যে কোনো কিছু করে ফেলতে পারি। এটা মগের মুল্লুক। আর এখন তো মবের মুল্লুক, এখানে মব তৈরি হয়, মব তৈরি করে যে কোনো কিছু করা যায়। যে পরিমাণ চাপ সেই পরিবারের উপরে তৈরি করা হয়েছিল, তার রেজাল্ট যেটা হলো বিভৎস। 3টা ঘটনা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। আমরা এই প্রশ্ন করতে পারি যে খানিকটা সরে এসেও হঠাৎ করে আবার কেন শুরু হলো এটা। আমি মনে করি, আমি প্রথম থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, এই ধরনের লোকজন এবং তারা একটা টার্ম ব্যবহার করেন, তৌহিদি জনতা। এই যে তৌহিদি জনতা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন। তৌহিদি জনতা, তৌহিদ শব্দটা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তৌহিদি জনতা অত্যন্ত বড় ব্যাপার। কিন্তু কতগুলো তুচ্ছ ঘটনা ঘটানোর জন্য নায়িকা শোরুম উদ্বোধন করতে যাবেন, জাস্ট তৌহিদি জনতা নাম দিয়ে কিছু পোস্টারিং করে দিলে হলো। অন্তত 3 জন নায়িকাকে বাধা দেওয়া হয়েছে এবং তারা যেতে পারেননি তাদের করার জন্য, শোরুম উদ্বোধন করার জন্য। সো এই ঘটনাগুলো ঘটানো যায়। এটারকে সরকার আসলে কোনো দিনও কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না। কঠোর বলতে এটা বোঝাচ্ছি, যেটা বন্ধ হয়েছিল সেটা আবার একটা খেলা বন্ধ হয়েছে, আবার খেলাটা হওয়ালাম না। খেলা যখন বন্ধ হচ্ছে, সেখানে অন রেকর্ড কিছু মানুষ কথা বলেছে যে সারা বাংলাদেশে খেলা হতে পারবে, আমার এখানে আমরা হতে দেব না। এই যে আস্ফালন, স্টেটের বিরুদ্ধে দাঁড়ানো, এগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, নেওয়া হয়নি তো। আমি শুরু থেকে বলছি, সরকারের একটা অংশ মাঠে একটা ফোর্স চায়, যারা এই ফোর্সটাকে মাঝে মাঝে ব্যবহার করবে। কিছুদিন আগে ব্যবহার করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য। যখন এনসিপির পেছনে আর লোকজন দেখা গেল না, তখন জামায়াতের একটা অংশ ইনফর্মালি গেছে, শিবির গেছে, এবং এই যে গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামিস্ট গ্রুপ, তারা গিয়ে হাজির হয়েছে। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছিলাম, এখনও বলছি, নির্বাচনের তারিখ এবং নির্বাচন কি হবে না হবে, বা এই সরকারের ক্ষমতা এক্সটেন্ড করার কতদূর যাবে না যাবে, এটার জন্য মাঠে একটা ফোর্স সরকারের একটা অংশ রাখতে চায়। তারা মনে করছে, তারা ভাবছেন, সফল হবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু তারা ভাবছেন বিএনপির বিরুদ্ধে মাঠে একটা ফোর্সকে তারা যদি লেলিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে এই গ্রুপটা। সে কারণেই তাদের কোনো ক্ষেত্রে সরকার আসলে কিছু করেনি, তাদের মাথায় তুলে রেখেছে, তাদেরকে লাই দিয়েছে বলে আমরা কথ্য ভাষায় দিয়েছে, কারণ সরকার মনে করে পদক্ষেপ নিতে গেলে চাইলে তাদেরকে আর ব্যবহার করতে পারবেন না। প্রথম থেকেই এই ঘটনাগুলো যখন ঘটছিল, তখন অ্যালার্মিং দিচ্ছিলাম যে যথেষ্ট পরিমাণ ঘটনা ঘটেছে। ফুটবলের খেলার কথা বললাম, বিভিন্ন নাটক, বাউল গান বন্ধের কথা বললাম, নারীদের শোরুম উদ্বোধন নিষিদ্ধ করার কথা বললাম, আমাদের বহু ক্ষেত্রে হয়েছে। তো এই ঘটনাগুলো যখন ক্রমাগত ঘটেছে, তখন একটা কথা বলে যে সবগুলো যদি আমরা একত্র করি, বাংলাদেশ অবশ্যই এই ধরনের ইসলামী এক্সট্রিমিস্টদের দখলে চলে যায়নি, যেভাবে ভারত পোর্ট্রে করার চেষ্টা করছে। কিন্তু যে পরিমাণ ঘটনা ঘটছে, এগুলোকে একত্র করলে ভারত তার ন্যারেটিভ এস্টাবলিশ করার স্কোপ পায়। একটা কথা বুঝতে হবে, বাস্তবতার ন্যারেটিভ এস্টাবলিশ করা কিন্তু একই জিনিস না। ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু ন্যারেটিভ এস্টাবলিশ করা হয়েছিল, এবং তাতে ইরাকের কপাল শেষ হয়ে গিয়েছিল, ওদের কপালে মারাত্মক খারাপই হয়েছে। নিউ ইয়র্ক টাইমস ইনফ্যাক্ট সেই কারণেই রিপোর্ট করেছে, এরকম অনেকগুলো ঘটনাকে একত্র করে, যে এক্সট্রিমিস্টরা ওপেনিং দেখছে। তারাও বলেনি যে বাংলাদেশ এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে, রাইটলি তারা বলেছে তারা ওপেনিং দেখছে। দেখবে না কেন? তারা যে কোনো কিছু করতে পারে, এবং যেহেতু কোনো না কোনোভাবে যদি এটাকে ধর্মের সাথে যুক্ত করে ফেলা যায়, অনেক ক্ষেত্রে আমরা অনেকে কথাও বলি না, সাহস করি না, ভয় পাই। আমি শুরু থেকে যখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম, ঝামেলায় পরিচিত। রমজানে কেউ একজন খাচ্ছে রেস্টুরেন্টে, তাকে ডেকে এনে যখন পেটানো হয়, তাকে ডেকে এনে যখন কান ধরে উঠবস করানো হয়, সেটার বিরুদ্ধে কথা বলাও ঝুঁকিপূর্ণ হয়েছে। বাট আই ডিড। কিন্তু এই যাবতীয় কোনো কাজই তো ধর্মের পক্ষের কাজ না, কোনোভাবেই না। আর একটা কথা বারবার বলছি, বাংলাদেশ আসলে একটা রিপাবলিক, বাংলাদেশ একটা ইসলামিক খেলাফত না। এই ব্যাপারটা বুঝতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। কেউ যদি মনে করেন বাংলাদেশে শতভাগ ইসলামী শরিয়া কায়েম হবে, তিনি একটা শরিয়া রাষ্ট্রের চেষ্টা করুন, তিনি এখানে একটা ইসলামী বিপ্লব করে সেই ক্ষমতা দখল করে সেটাকে এনফোর্স করার চেষ্টা করুন। কিন্তু বাংলাদেশ একটা রিপাবলিক, এটা একটা ইসলামী খেলাফত নয়। এটা কারো কাছে ভালো যদি না লাগে, না লাগতে পারে, তিনি এটাকে প্রত্যাখ্যান করে তার মতো করে ফাইট করুন। ইরানি ইসলামী রেভলিউশন হয়েছে, তারা একটা ইসলামিক রেভলিউশন করুন। কিন্তু বাংলাদেশ যেরকম যে জায়গায় আছে, বাংলাদেশের আইন সংবিধান যে জায়গায় আছে, সেভাবেই এই দেশ পরিচালিত হবে। এই ব্যাপারটা মেনে নিতে হবে, এবং যিনি মানবেন না এই রাষ্ট্রে থেকে, তিনি ক্রাইম করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সরকার ব্যবস্থা নিচ্ছে না, কারণ ওই যে বললাম যে তাদের একটা উদ্দেশ্য আছে, এবং সামনে যেহেতু নির্বাচনকে ঘিরে খানিকটা উত্তেজনা দেখা যাচ্ছে। যদি আমরা আশাবাদী প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠকে উত্তেজনা বেশ কমে যাবে বা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও ওই গ্রুপটা চাইছে মাঠে আবার শক্তি, তাদের শক্তিটা এইটা, এই নিউসেন্স তৈরি করা হচ্ছে তাদের শক্তির জায়গা, তারা সেটা আবার দেখাচ্ছেন, তারা এটা প্রদর্শন করছেন, করে ভাবছেন অনেক কিছু অর্জন করতে পারবেন। দিনের শেষে আমি মনে করি কিছু হবে না, কেওসি বাড়বে, দেশে কিছু সংঘাত হবে।